আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে রিসার্চ লার্নিং এর পক্ষ থেকে। আজকের লেকচারে নতুন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। যদিও টপিকটা নিয়ে আমরা এর আগেও অনেকগুলো লেকচারে আলোচনা করেছি যে আপনার যদি একটা রিসার্চ পেপার থাকে, আপনি আপনার এই রিসার্চ পেপারটাকে একটা জার্নালে যখন সাবমিট করতে চাইবেন, তখন আপনার প্রধান কাজ হচ্ছে একটা সুইটেবল জার্নাল খুঁজে বের করা ওই রিসার্চ পেপারটা সাবমিশনের জন্য। আর এটার জন্য আমাদের বেশ কিছু নিয়ম জানতে হয়। যদি ওই নিয়মগুলো আমরা জেনে আমাদের রিসার্চ পেপারটা ওই জার্নালে সাবমিট করি, তাহলে কিন্তু অ্যাকসেপ্টেন্স হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এর আগেও আমরা এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি, অনেকভাবে কথা বলেছি। তো আজকে হচ্ছে আমি পুরোটা থিওরিটিক্যাল কথাবার্তা বলবো আর প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা বেশ বড় হবে, একটু ডিটেলসে আলোচনা করব। বাট এর আগে আমরা যতবারই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সবগুলো ছিল একটু ছোট ছোট বা একটু প্র্যাকটিক্যাল ছিল, বাট আজকেটা পুরোটা হবে থিওরিটিক্যাল। আর আজকের যে লেকচার, সেটাতে অলমোস্ট আমরা সবকিছু কভার করার চেষ্টা করব, যাতে করে আর্টিকেল সাবমিশন রিলেভেন্ট আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। তাহলে চলেন আমরা শুরু করি। তো টুডেস টপিক ইজ how to select a suitable journal for research paper submission. Okay, first step. তো এটাকে আমরা কয়েকটি স্টেপে ভাগ করেছি, প্রত্যেকটি স্টেপ আমরা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই ইউর রিসার্চ স্কোপ অ্যান্ড টার্গেট অডিয়েন্স। অর্থাৎ আপনাকে প্রথমে এইটা আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে আপনার রিসার্চ স্কোপটা আসলে কি, বা আপনার টার্গেট অডিয়েন্সটা আসলে কারা। এটা যেমন আপনি কোন ফিল্ডে কাজ করেছেন, এটা আপনাকে প্রথমে বের করতে হবে। প্রথমটা তাহলে কি এখানে? ফিল্ড অফ স্টাডি। ওকে, তো ফিল্ড অফ স্টাডি হচ্ছে চুজ এ জার্নাল দ্যাট অ্যালাইন ইউর রিসার্চ এরিয়া। ওকে, অর্থাৎ আপনাকে এমন একটা রিসার্চ এরিয়া এখানে অ্যালাইন করতে হবে যেটা আপনার জার্নালের সাথে হচ্ছে মিলে। যেমন অনকোলজি, ফার্মাকোলজি বা নিউরোপ্রোটেকশন। দেখবেন আপনি কোন টপিকটা নিয়ে কাজ করেছেন। আপনি যদি ক্যান্সার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ফিল্ড অফ স্টাডি হবে অনকোলজি। এরকম আপনি যদি ব্রেইন রিসার্চ নিয়ে কাজ করে থাকেন বা নিউরোফার্মাকোলজি নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার হতে পারে নিউরোপ্রোটেকশন এর রিলেভেন্ট কোনো জার্নাল, বা মলিকুলার নিউরোবায়োলজি এর রিলেভেন্ট কোনো জার্নাল। বা আপনি যদি ম্যাথ নিয়ে কাজ করে থাকেন, রিসার্চ করে থাকেন, তাহলে ম্যাথ রিলেভেন্ট কোনো একটা জার্নাল কিনতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমেই এইটা ক্লিয়ার করতে হবে যে আপনার ফিল্ড অফ স্টাডি কোনটা। সেকেন্ড হচ্ছে টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা? আপনার টার্গেট অডিয়েন্স কি যারা নাকি ডক্টর, চিকিৎসক তারা, নাকি যারা গবেষক তারা, নাকি হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে এখন জব করে তারা, ওকে, নাকি ইন্টারডিসিপ্লিনারি রিডার যারা আছে তারা? এই জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে শর্টলিস্ট রেপুটেবল জার্নালস ইন ইউর ফিল্ড। অর্থাৎ আপনি আপনার ফিল্ড থেকে তো অনেকগুলো জার্নাল পেয়েছেন, এখন সবগুলো জার্নালে তো আপনি আপনার রিসার্চ পেপারটা সাবমিট করবেন না। আপনি সাবমিট করবেন হচ্ছে জাস্ট একটা জার্নালে। এখন ওই জার্নালটা কোনটা হবে, সেজন্য আপনাকে একটা শর্টলিস্ট করতে হবে। আর যখন আপনারা শর্টলিস্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে আপনি শর্টলিস্ট করবেন। যেমন এটা হতে পারে স্কোপাস থেকে আপনি করতে পারেন, স্কোপাস থেকে জার্নাল খুঁজে বের করতে পারেন, ওয়েব অফ সায়েন্স থেকে আপনি করতে পারেন। এরপর পাবমেড, এটা স্পেশালি ফর মেডিকেল সায়েন্স স্টুডেন্টদের জন্য। এরপর এলসেভিয়ারস জার্নাল ফাইন্ডার আছে, স্প্রিঞ্জার জার্নাল ফাইন্ডার বা সাজেস্টার আছে, এরপর দোয়াজ আছে। অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। এই জায়গা থেকে আপনারা চাইলে আপনাদের ফিল্ডের জন্য কিন্তু জার্নালটাকে শর্টলিস্ট করতে পারেন। এগুলো কিভাবে ইউজ করতে হয়, প্রত্যেকটার উপর আমাদের ডিফারেন্ট কিন্তু লেকচার আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন ডিটেলসে, তাহলে পেয়ে যাবেন। এরপর স্টেপ 3 হচ্ছে চেক দি জার্নালস ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যান্ড ইন্ডেক্সিং। তো এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি আর ইন্ডেক্সিং কি, এগুলো নিয়ে কিন্তু বিস্তর আমাদের ডিসকাশন আছে, লেকচার আছে, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন।
ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন, ওকে, যদি ডিটেলসে জানতে চান। বাট আজকের টপিকের সাথে যতটুকু রিলেভেন্ট সেটা আমরা এখানে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছে ইন্ডেক্সিং। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে, ডিনোট করে একটা জার্নালের রেপুটেশন, ওকে, অর্থাৎ একটা জার্নালের যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর ওই জার্নালটা তত ভালো জার্নাল এটা। আর একটা জার্নালের ইন্ডেক্সিং যত ভালো, অর্থাৎ এটা ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, পাবমেড, দ্য ওয়াচ, এই ধরনের যে ইন্ডেক্সিংগুলি থাকে ওই জার্নালটা হচ্ছে তত ভালো জার্নাল বা রিপোর্টেবল জার্নাল বা প্রেস্টিজিয়াস জার্নাল, ওকে। তো এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর আর ইন্ডেক্সিং, এটা কিন্তু আমাদের প্রথমে ভেরিফাই করে নিতে হবে যে এইটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত এটা, আর এটার মধ্যে কোন কোন ইন্ডেক্সিং আছে এটা। যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি থাকে আর যদি এটার মধ্যে স্কোপাস ইন্ডেক্স থাকে, ওয়েব অফ সায়েন্স থাকে, পাবমেড থাকে, দ্য ওয়াচ থাকে, এই ধরনের যদি ইন্ডেক্সিং গুলো থাকে তাহলে ধরে নিব যে ওই জার্নালটা খুবই ভালো। তখন এই জার্নালটাকে কিন্তু আমরা আমাদের শর্ট লিস্টে রাখতে পারি। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেখি, দি ল্যান্সেট অনকোলজি, এটা হচ্ছে একটা জার্নাল, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 50। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, ওকে। যেমন আজকে যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আছে এটা আফটার 1 years 2 years ইট ক্যান বি চেঞ্জড, ওকে। এরপর হচ্ছে স্কোপাস অ্যান্ড ওয়েব অফ সায়েন্স, এটা হচ্ছে খুবই ভালো এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে ফেমাস পপুলার ইন্ডেক্স। এরপর হচ্ছে এখন আপনি এটা কোথায় গিয়ে চেক করবেন, এটা আপনি চেক করার জন্য যেমন আপনি যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি চেক করতে চান সেক্ষেত্রে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন বায়োএক্স বা একটা ওয়েবসাইট আছে, এই জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারেন। এটার উপর আমাদের ডিফারেন্ট কিন্তু লেকচার আপলোড করা আছে। এরপর হচ্ছে জার্নাল সাইটেশন রিপোর্ট, যেটাকে বলা হয় JCR ওয়েব অফ সায়েন্স, এই জায়গা থেকে আপনি পেয়ে যেতে পারেন। এরপর সিম্যাগো একটা ওয়েবসাইট আছে, এর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি ওই জার্নালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। এরপর আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে ক্যালকুলেশন করে বের করে নিতে পারেন, ওকে। তাই এছাড়াও দেখা যায় যে আরো থমসন রাউটার, তাদের একটা লিস্ট আছে, ওই জায়গা থেকে পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গা থেকে ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনি পেতে পারেন। আর ইন্ডেক্সিং এটাও কিন্তু থাকে জার্নালের মধ্যে, আপনি এটা পেয়ে যাবেন ইন্ডেক্সিং কোন কোন ইন্ডেক্সিং গুলো করা আছে। এরপর হচ্ছে স্টেপ 4। Step 4 means review the journal's aim, scope and author guideline, অর্থাৎ আপনাকে একটা জার্নালের এইম এই জিনিসটাকে দেখতে হবে, স্কোপ দেখতে হবে, আর একটা হচ্ছে অথর গাইডলাইন, এইটাও কিন্তু দেখতে হবে। দ্যাট মিনস আপনি চাইলে তো আপনার একটা পেপার সাবমিট করে দিতে পারেন না, অবশ্যই এটা এইমের সাথে কিন্তু ম্যাচ করতে হবে, রাইট? যেমন আপনি একটা ক্যান্সার নিয়ে কাজ করেছেন, কিন্তু আপনি চাইলে তো এটা ম্যাথের কোন একটা জার্নালে এটা পাবলিশ করতে পারবেন না, সাবমিট করতে পারেন না, বা আপনার নিউরো রেলিভেন্ট যেগুলো আছে বা ব্রেন রেলিভেন্ট যেগুলো আছে ওইখানে আপনি সাবমিট করতে পারেন না, ওকে। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখা। এরপর হচ্ছে স্কোপ কি এটাও দেখা, এরপর অথর বেশ কিছু গাইডলাইন আছে, এই বিষয়টাকে হচ্ছে দেখা। যদি আপনি এগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন কোন জার্নালটা আপনাদের জন্য পারফেক্ট বা সুইটেবল। কারণ হচ্ছে প্রত্যেকটা জার্নালেরই কিন্তু তাদের ইউনিক কিছু স্কোপ এবং গাইডলাইন কিন্তু থাকে, যেটা ডিটারমাইন করে সুইটেবিলিটি অফ ইউর পেপার, অর্থাৎ আপনার পেপারের সুইটেবিলিটিটাকে কিন্তু ডিটারমাইন করে। এখন এখানে বেশ কিছু জিনিস যদি একটু বলি, যে প্রথমে আপনি দেখবেন যে আপনার জার্নালটার সাথে স্কোপটা ফিট কিনা বা সুইটেবল কিনা এটা। এরপর আপনি এই জায়গা থেকে বুঝতে পারবেন যে যেমন বেশ কিছু আপনার জার্নাল আছে তারা শুধুমাত্র রিসার্চ আর্টিকেল পাবলিশ করে, ওকে। বেশ কিছু জার্নাল আছে তারা রিসার্চ রিপোর্ট দুইটাই পাবলিশ করে, আবার কেস রিপোর্ট পাবলিশ করে। কিছু আছে তার এডিটোরিয়াল বা করেসপন্ডেন্স পাবলিশ করে, কিছু আছে ওইটাও করে। তার মানে আপনাকে এই জিনিসটা একটু বের করতে হবে, আপনি যেটা সাবমিট করতে চান এইটা কি তারা পাবলিশ করে কিনা, ওকে। এরপর এখানে জার্নালের মধ্যে একটা ওয়ার্ড লিমিটেশন থাকে, যে কতগুলি ওয়ার্ডের হতে হবে, 6000 8000 কতগুলি ওয়ার্ডের হতে হবে, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর ওই জার্নালে আপনি যেটা সাবমিট করতে যাবেন ওই জার্নালের রেফারেন্স স্টাইলটা কি, ওকে। তারা কি এপিএ, ভ্যানকুভার নাকি হার্ভার্ড, কোনটা তারা ফলো করে, এটা নাকি তাদের নিজস্ব কোনো রেফারেন্স স্টাইল আছে এটা। এরপর প্রত্যেকটা জার্নালের কিন্তু একটা ফরম্যাটিং আছে, জার্নালের লোগো থাকে এরকম, যেমন এমডিপিতে এটা আমরা দেখতে পাই। এই অনুযায়ী কিন্তু আপনাকে
আপনার পেপারটাকে প্রিপেয়ার করতে হবে। এরপর দেখবেন এখানে ফিগার বা টেবিলে কোনো লিমিট আছে কিনা, বা এটা ওপেন অ্যাক্সেস কিনা, ওকে, নাকি এটা ক্লোজ অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এইম, স্কোপ অ্যান্ড অথর গাইডলাইনের মধ্যে। স্টেপ 5 হচ্ছে access the journal peer review process and publication speed। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনাকে এই স্টেপে এসে দেখতে হবে এখানে পিয়ার রিভিউটা আসলে কিভাবে হয়। ডিফারেন্ট জার্নাল তাদের কিন্তু রিভিউ টাইমটা কিন্তু ডিফারেন্ট থাকে, অ্যাকসেপ্টেন্স রেটটাও কিন্তু ডিফারেন্ট থাকে। যেমন এখানে দুইটা ভাগে আমরা একটা ভাগ করি। প্রথমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিয়ার রিভিউ টাইম, আর একটা হচ্ছে টাইম টু ফার্স্ট ডিসিশন অ্যান্ড পাবলিকেশন। তো এই যে পিয়ার রিভিউ টাইপ, কয়েকভাবে পিয়ার রিভিউ হতে পারে। প্রথম হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড, তার মানে এই ক্ষেত্রে যদি আপনার সিঙ্গেল ব্লাইন্ড পিয়ার রিভিউটা হয় জার্নালের ক্ষেত্রে, রিভিউয়ার নো অথর, অর্থাৎ রিভিউয়ার অথরকে জানবে, কিন্তু অথর এই ক্ষেত্রে রিভিউয়ারকে এটা কিন্তু জানবে না। অর্থাৎ আমি একটা পেপার সাবমিট করেছি, আমি জানতে পারবো না যে এই পেপারটা কে রিভিউ করেছে, বাট যে রিভিউ করছে সে জানতে পারবে অথর কে এই পেপারের। ওকে, এই যে একটা। সেকেন্ড হচ্ছে ডাবল ব্লাইন্ড, এটা হচ্ছে বোথ রিমেন অ্যানোনিমাস। ওকে, তো এটার মানে হচ্ছে কেউ কাকে জানবে না, অর্থাৎ আমি যে পেপারটা সাবমিট করেছি, যে আমাদের যে রিসার্চ টিম তার পেপারটা সাবমিট করেছে, আর কে এটাকে রিভিউ করেছে এটা কেউ জানবে না। অর্থাৎ আমি জানি না কে এটাকে রিভিউ করেছে, রিভিউয়ার কে ছিল, বা রিভিউয়ার জানবে না কে পেপারটাকে সাবমিট করেছে। শুধুমাত্র জানবে কি এডিটোরিয়াল বোর্ড বা এডিটর, যে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে বা মধ্যস্থতা করেছে। এরপর হচ্ছে ওপেন রিভিউ। ওপেন রিভিউ হচ্ছে বোথ আইডেন্টিটিস রিভিলড, অর্থাৎ এই ক্ষেত্রে দুইজন দুইজনকে জানবে। অর্থাৎ আমি জানি এই পেপারটা কে রিভিউ করেছে, অর্থাৎ রিভিউয়ারের নাম কি, ইভেন হচ্ছে রিভিউয়ার জানবে এই পেপারটা কে সাবমিট করেছে বা কারা সাবমিট করেছে। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম কিন্তু এমনটাই হয়, অর্থাৎ পেপার যখন সাবমিট করা হয় পেপারের উপরে কিন্তু অথরের নাম থাকে, আর আপনার যে নাকি এটা রিভিউ করেছে তারও কিন্তু অনেক সময় নাম থাকে, তবে এটা সব জার্নালে থাকে না, এটা ডিপেন্ড করে। যেমন ফ্রন্টিয়ার্সে আমি দেখেছি যে ওইখানে কিন্তু রিভিউয়ারদের নামটা মেনশন করা থাকে কে এটাকে রিভিউ করেছে। এট দ্য সেম ওয়ে হিন্দাই একটা পাবলিশার, তারাও কিন্তু রিভিউয়ারদের নামটা মেনশন করে দেয়। ওকে, এরপর হচ্ছে টাইম টু ফার্স্ট ডিসিশন অ্যান্ড পাবলিকেশন। যেমন বেশ কিছু জার্নাল আছে তারা প্রথম সপ্তাহে কিন্তু প্রথম ডিসিশনটা জানিয়ে দেয়, ফার্স্ট ডিসিশন জানিয়ে দেয়। অর্থাৎ আপনি একটা পেপার সাবমিট করলেন কোন একটা জার্নালে, ওই জার্নাল কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে আপনাকে বলে দিবে আপনার পেপারটা কি রিজেক্ট হয়েছে, নাকি পরবর্তী যে ধাপ আছে আই মিন আন্ডার রিভিউ সেখানে যাবে। অনেক জার্নাল আছে তারা প্রথম সপ্তাহে জানায় না, তারা দেখা যায় যে 1 মাস পর জানায়, 1.5 মাস পর জানায়। তবে এটা কিন্তু ডিপেন্ড করে, সেজন্য আমরা যখন নাকি একটা পেপার সাবমিট করতে যাব টাইমিং এর বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন এই জার্নালের টাইম কতটুকু লাগবে। তো এই যে যেটা আমরা বললাম যে টাইম, কোন জার্নালের সময় বেশি লাগে, কোন জার্নালের সময় কম লাগে। যেমন এমডিপি একটা পাবলিশার, এই পাবলিশার মধ্যে অনেকগুলো জার্নাল আছে, প্রায় 450 মতো। তারা কিন্তু খুব দ্রুত কাজ করে। ওকে, তারা খুব দ্রুত কিন্তু বলে দেয় যে আপনার পেপারটা কি রিজেকশন হয়েছে নাকি এটা আন্ডার রিভিউতে হচ্ছে গিয়েছে। এরপর হচ্ছে বেশ কিছু জার্নাল তারা র্যাপিড রিভিউ করে, আর একটা হচ্ছে এক্সপ্রেস পাবলিকেশন করে। আবার অনেক জার্নাল আছে তারা অনেক স্লোলি কাজ করে, রিভিউ এই জিনিসটাতে অনেক টাইম নেয়। এখন এক্সাম্পল যদি দেই, যেমন পলস ওয়ান, এরা হচ্ছে ওপেন অ্যাক্সেস, কিন্তু দেখা যায় এরা প্রায় 2 মাসের মধ্যে পাবলিকেশনটা করে দেয়, বা আপনার এই ক্ষেত্রে দেখা যায় তারা একটা ডিসিশন জানিয়ে দেয়। কিন্তু নেচার তারা কিন্তু হাই ইম্প্যাক্ট, বাট তাদের রিভিউ প্রসেস এই টাইমটা অনেক বেশি, প্রায় 6 থেকে 12 মাস সময় লাগে। তার মানে বুঝতেই পারছেন, আপনাকে কিন্তু এটা জানতে হবে। আপনার যদি খুব দ্রুত পাবলিকেশন লাগে সেক্ষেত্রে আপনি পলস ওয়ানে সাবমিট করতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমার খুব দ্রুত পাবলিকেশন লাগবে না, আমি চাই লেটে হলো কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনি নেচার বা এই ধরনের কোন একটা জার্নালে কিন্তু পেপার সাবমিট করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা আপনি কোথায় খুঁজে পাবেন? এটা আপনি খুঁজে পাবেন জার্নালের যে ওয়েবসাইট আছে, ওইখানে আপনি টাইম টু ফার্স্ট ডিসিশন অর প্রসেসিং টাইম নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি এটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে ডিসাইড বিটুইন ওপেন অ্যাক্সেস ভার্সেস সাবস্ক্রিপশন বেসড জার্নাল।
তার মানে যখন আপনি একটা পেপার সাবমিট করতে চান কোন একটা জার্নালে, অবশ্যই কিন্তু আপনাকে এইটা জানতে হবে যে জার্নালটা ওপেন অ্যাক্সেস কিনা বা সাবস্ক্রিপশন বেসড কিনা। ওপেন অ্যাক্সেস কি? ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে সবাই এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে, পড়তে পারবে, সাইটেশন করতে পারবে। আর সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেস মানে হচ্ছে এইটা আপনি সহজে ডাউনলোড করতে পারবেন না, আপনি পুরো আর্টিকেল অ্যাক্সেসটা পাবেন না, আপনাকে টাকা দিয়ে এটা কিনতে হবে। তো ওপেন অ্যাক্সেস আর সাবস্ক্রিপশন সম্পর্কে যদি আমরা ডিটেলসে জানতে চাই, এটার উপর আমাদের লেকচার আছে, আমরা যদি চাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবো। আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসগুলোতে আমরা এগুলো ডিটেলসে ডিসকাশন করেছি। ওকে, তো এখন যদি বলি ওপেন অ্যাক্সেস এটাকে বলা হয় OA, আর্টিকেল আর ফ্রিলি অ্যাভেলেবল ইনক্রিজিং ভিজিবিলিটি। ওকে, এরপর মেনি রিকোয়ার আর্টিকেল প্রসেসিং চার্জ। দেখা যায় যে ওপেন অ্যাক্সেস যেটা, এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল প্রসেসিং চার্জ লাগে। এক্সাম্পল হচ্ছে একটা জার্নাল BMC ক্যান্সার, অথবা এটা হতে পারে MDP এর যে কোনো জার্নালে কিন্তু তার ওপেন অ্যাক্সেস আর আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগে। আর টাকা লাগে এটাকে বলা হয় মূলত এপিসি বলতে যদি বোঝায় আর্টিকেল প্রসেসিং চার্জ বা আর্টিকেল পাবলিশিং চার্জ এটা। এরপর সাবস্ক্রিপশন বেস হচ্ছে এটা টাকা দিয়ে কিনতে হয়, বা এক্ষেত্রে যদি রিকোয়ার্ড থাকে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট সাবস্ক্রিপশন যদি থাকে, তাহলে কিন্তু এটা আমরা ডাউনলোড করতে পারি জায়গা থেকে পেপার। এক্সাম্পল হচ্ছে ক্যান্সার রিসার্চ। আর সাবস্ক্রিপশন বেসড যে জার্নালগুলো আছে এখানে পাবলিশ করতে নর্মালি টাকা লাগে না। এরপর হচ্ছে হাইব্রিড জার্নাল। এক্ষেত্রে হচ্ছে দুইটাই থাকে, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস থাকে, সাবস্ক্রিপশনও থাকে। অর্থাৎ আপনি যদি চান টাকাতে পাবলিশ করতে চান তাহলে করতে পারবেন, যদি চান টাকা ছাড়া পাবলিশ করতে সেটাও করতে পারবেন। তার মানে এই জিনিসটা কিন্তু জানা আপনার জন্য খুব দরকার। অর্থাৎ যখন আপনি একটা রিসার্চ পেপারের জন্য একটা সুইটেবল জার্নাল সিলেকশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনার কি টাকা আছে কিনা ওই পেপারটাকে পাবলিশ করার জন্য। যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, সাইটেশন অনেক বাড়বে। আর যদি আপনি চান না আমার টাকা নেই, আমি টাকা ছাড়া এটাকে পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে সাবস্ক্রিপশন বেস যে জার্নালগুলো আছে এটাকে আপনি সিলেক্ট করবেন। আর বেশ কিছু জার্নাল আছে যে দুইটাই থাকে, সাবস্ক্রিপশনও থাকে আর আপনার ওপেন অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আপনি দুইটার যে কোনো একটা চুজ করতে পারেন যেটা আপনার জন্য সুইটেবল মনে হয়। অনেক সময় দেখা যায় নিজেরা তো আমরা টাকা দিই না, আমাদের যে ইনস্টিটিউশন আছে তারা হচ্ছে টাকা দেয়, বা আমাদের যে প্রতিষ্ঠান ইউনিভার্সিটি তারা টাকা দেয়, বা বিদেশের বা ফরেন কোন প্রফেসরের সাথে আমরা কন্ট্যাক্ট করে এই টাকাটা ম্যানেজ করি, এটাও কিন্তু হতে পারে। এরপর হচ্ছে চেক এপিসি ফি, অর্থাৎ কোথায় গেলে আপনি এপিসিটা চেক করতে পারবেন। এটা কিন্তু জার্নালে বলে দেওয়া থাকে সাম জার্নাল চার্জ, অর্থাৎ নর্মালি দেখা যায় 1000 থেকে $500 পর্যন্ত থাকে ফর ওপেন অ্যাক্সেস জার্নালের জন্য। আর এখানে মেনি ফান্ডিং যে এজেন্সি সাপোর্ট করে ওই যেটা আমরা বলেছি। এরপর হচ্ছে স্টেপ 7, চেক জার্নাল অ্যাকসেপ্টেন্স রেট এন্ড রেপুটেশন। অর্থাৎ একটা জার্নালের অ্যাকসেপ্টেন্স রেটটা আসলে কতটুকু এটা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একটা পেপার সাবমিট করলেন একটা জার্নালে, দেখলেন যে ওই জার্নাল অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম, মাত্র 5%, তার মানে খুব পসিবিলিটি আছে পেপারটা রিজেক্ট হবে, রাইট? তো এখন আপনাকে কি করতে হবে, একটু ওয়াইড রেঞ্জে গিয়ে চিন্তা করতে হবে যে না আসলে এমন একটা জায়গায় কি আমি পেপারটা সাবমিট করবো যে ক্ষেত্রে আপনার যাতে অ্যাকসেপ্টেন্স রেটটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে বিফোর সাবমিশন। হাই অ্যাকসেপ্টেন্স রেট নর্মালি 30 থেকে 50% থাকে, এবং এটা ইজিয়ার টু পাবলিশ, এবং লোয়ার ইম্প্যাক্ট, অর্থাৎ যদি লো ইম্প্যাক্ট থাকে তাহলে 30 থেকে 50% আপনার হাই অ্যাকসেপ্টেন্স রেটটা পেয়ে যাবেন। আর যদি লো অ্যাকসেপ্টেন্স রেটটা যদি বলেন সেক্ষেত্রে মাত্র 5 to 15%। আর হাই সিলেক্টিভ অ্যান্ড হাই ইম্প্যাক্ট জার্নাল, যদি আপনি ভালো কোনো জার্নাল পেপার সাবমিট করতে চান অবশ্যই অ্যাকসেপ্টেন্স রেটটা কম থাকবে। আর যদি আপনি লো ইম্প্যাক্টে কোনো জার্নালে সাবমিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা একটু বেশি থাকবে। এখন এটা আপনি কোথায় খুঁজে পাবেন যে একটা জার্নালের অ্যাকসেপ্টেন্স রেটটা কোথায় আছে? এটা আপনি জার্নালে খুঁজে পাবেন, অন্য কোথাও আপনাকে যেতে হবে না। জার্নাল ওয়েবসাইটে যাবেন, এরপর অথর গাইডলাইনে আপনি পেয়ে যেতে পারেন, অথবা এডিটোরিয়াল বোর্ড আর পাবলিশড স্ট্যাটিস্টিক, অর্থাৎ আপনি জার্নালের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে প্রিডেটরি জার্নাল, অর্থাৎ স্টেপ 8। এটা হচ্ছে যে প্রিডেটরি জার্নাল কি, এটা জানতে চাইলে আমাদের আলাদা লেকচার আছে, দেখে নিতে পারেন। ওকে, তো এই যে প্রিডেটরি জার্নালটা আসলে কি, প্রিডেটরি জার্নাল এটা হচ্ছে একটা ভুয়া জার্নাল বা ফেক জার্নাল। তো আমাদের উচিত এই ধরনের জার্নালটাকে আইডেন্টিফাই করা এবং এগুলোকে অ্যাভয়েড করা, কখনোই এই ধরনের জার্নালে পেপার সাবমিট না করা। এটা হচ্ছে 1 নাম্বার। এখন এটা কেন আসলে এটা ভুয়া জার্নাল, কেন আসলে কোন কোন কারণে এটা আসলে ভুয়া জার্নাল, এটা তো আমাদের জানা দরকার। যেমন ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, তাদের কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে না। আমরা কিন্তু আগেই জেনেছি যে ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা খুবই গুরুত্বপূর্ণ। ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি বেশি থাকে ওই জার্নালটা হচ্ছে ভালো জার্নাল, ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি কম থাকে ওই জার্নালটা হচ্ছে খারাপ জার্নাল বা কম ভালো জার্নাল। আর এই ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে না, তারা হচ্ছে নিজের একটা ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়। ওকে, আর ইম্প্যাক্ট ফ্যাক্টরটা পাওয়া যায় মূলত ওয়েব অফ সায়েন্স যদি ইন্ডেক্সিং করা থাকে তখন। আর প্রিডেটরি জার্নাল তারা ওয়েব অফ সায়েন্সের ডাটাবেস ভুক্ত থাকে না, তাদের অন্তর্ভুক্ত থাকে না, দ্যাটস ওয়াই তাদের কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে না, আইএফ মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর, সেই জন্য তারা একটা ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়। তার মানে প্রিডেটরি জার্নালগুলোকে অ্যাভয়েড করা লাগবে। 1 2 নম্বর হচ্ছে এটা কেন ফেক, কারণ তাদের কোনো ক্লিয়ার এডিটোরিয়াল বোর্ড থাকে না বা আননোন এডিটর থাকে, অর্থাৎ এডিটরটা কে এটা আসলে জানা যায় না, এবং যদিও জানা যায় তাহলে তাদের ফেক একটা অ্যাপ্লিকেশন থাকে। অর্থাৎ দেখা গেল যে তিনি হয়তো ব্রাজিলের কোনো একটা ইউনিভার্সিটিতে শিক্ষক, কিন্তু তিনি এটা দিয়েছে যে তিনি হার্ভার্ডের একজন শিক্ষক বা অক্সফোর্ডের একজন টিচার। ওকে, তো এরকম একটা দিতে পারে। তো এরকম ফেক অ্যাপ্লিকেশন তারা ইউজ করে, তার মানে বোঝা গেল যে তাদের এডিটোরিয়াল বোর্ড এটা ক্লিয়ার না বা আননোন এডিটর থাকে, তার মানে এটা একটা প্রিডেটরি জার্নাল। অর্থাৎ এগুলো হচ্ছে প্রিডেটরি জার্নালের কিছু ফিচার বা ক্রাইটেরিয়া। এরপর টু ফার্স্ট পিয়ার রিভিউ, তারা খুব দ্রুত পিয়ার রিভিউ করে, যেহেতু তাদের পিয়ার রিভিউটা খুবই খারাপ হয়, তারা নিজেরা হয়তো পিয়ার রিভিউ করে না বা নিজেরা হয়তো এটা অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়, যার মানে মাত্র 1 সপ্তাহের মধ্যে দেখেন অ্যাকসেপ্টিং উইথিন 1 উইক, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে পেপার তারা অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়। অথচ ভালো একটা জার্নালে 6 থেকে 1 বছরের মতো সময় লাগে, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে। বাট এখানে মাত্র 1 সপ্তাহের মধ্যে পেপার অ্যাকসেপ্টেন্স তারা দিয়ে দিবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কি ঝামেলা আছে। এরপর হাই এপিসি উইথাউট ট্রান্সপারেন্সি, অর্থাৎ এখানে দেখা যায় এপিসি অনেক বেশি থাকে বা খুবই কম থাকে, এটাও একটা ইস্যু। এরপর নট ইন্ডেক্সড ইন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স বা দোয়াজ, অর্থাৎ এটা স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স বা দোয়াজের মতো যে বড় বড় ইন্ডেক্সিং কোম্পানিগুলো আছে তাদের অন্তর্ভুক্ত থাকে না, তাদের ডাটাবেসে ইন্ডেক্সিং করা থাকে না। তার মানে এই বিষয়গুলোকে যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুব ইজিলি প্রিডেটরি জার্নালটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন কথা হচ্ছে প্রিডেটরি জার্নাল আপনি কিভাবে খুঁজে পাবেন? প্রিডেটরি জার্নাল খুঁজে পাবেন একটা ওয়েবসাইটে যাবেন, আপনি বিটস লিস্ট একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে যদি আপনি কোনো একটা জার্নাল বা পাবলিশার খুঁজে পান তাহলে ধরে নেবেন এটা একটা প্রিডেটরি জার্নাল, কারণ বিটস লিস্ট এই ওয়েবসাইটে সমস্ত প্রিডেটরি জার্নাল এবং পাবলিশারগুলিকে লিস্ট করা আছে। এটার উপর আমাদের একটা লেকচার আছে, যদি চান দেখে নিতে পারেন। এরপর স্টেপ 9, ইভালুয়েট স্পেশাল ইস্যু অ্যান্ড thematic call. Many journal invites submission for special issue or trending topic. That means অনেক জার্নাল আছে তারা করে কি একটা স্পেশাল ইস্যু তারা ক্রিয়েট করে বা দেয় কোন একটা ট্রেন্ডিং টপিকের উপর, এটা বছরে 1 বার 2 বার 3 বার হতে পারে, তখন এই বিষয়টার দিকে একটু খেয়াল করা। ওকে, কারণ কি যদি স্পেশাল ইস্যুতে কোনো আমরা একটা পেপার সাবমিট করি খুব চান্স আছে ওই পেপারটা অ্যাকসেপ্টেন্স হবে যদি তাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর সাথে মিট করে। যদি খুবই খারাপ হয় তাহলে তো হবে না। যেমন একটা জার্নাল কোন একটা বিষয়ের উপর একটা স্পেশাল ইস্যু দিল, একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, যেমন এটা যদি বলি কার্কুমিন ইন ক্যান্সার থেরাপি, একটা জার্নাল তারা একটা স্পেশাল ইস্যু দিল কার্কুমিন ইন ক্যান্সার থেরাপি। তো ক্যান্সার থেরাপির মধ্যে কার্কুমিনের যে ইম্প্যাক্ট আছে প্রভাব আছে এটার উপর, এখন আপনি কি করবেন এটার উপর পেপার লিখবেন। কারণ কি, কারণ এই জার্নাল তারা বলে দিয়েছে আমাদের স্পেশাল ইস্যু হচ্ছে এইটা, আর আমরা এখন এইটার উপরে পেপার হচ্ছে আমাদের জার্নালে নিব, তার মানে অলরেডি তারা বলে দিয়েছে। তখন আপনি এই স্পেশাল ইস্যু অনুযায়ী একটা রিসার্চ পেপার লিখবেন বা রিভিউ আর্টিকেল লিখবেন, লিখে পেপার ওই জার্নালে সাবমিট করবেন, খুব পসিবিলিটি আছে আপনার এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে।
তো এই বিষয়গুলো দেখে একটু খেয়াল রাখা, যখন আপনি জার্নাল সিলেকশন করবেন দেখবেন ওই জার্নালে কোনো স্পেশাল ইস্যু আছে কিনা বা কল ফর পেপার এরকম কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনারা ওইটাকে ইউজ করতে পারবেন। তার মানে স্টেপ 9 কি ছিল? স্টেপ 9 হচ্ছে ইভালুয়েট করতে হবে স্পেশাল ইস্যু। ওকে, অর্থাৎ স্পেশাল ইস্যুটাকে ইভালুয়েট করা, যদি থাকে তাহলে ওইটাতে আপনি সাবমিট করবেন, তাহলে পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এরপর ফাইনাল হচ্ছে স্টেপ 10, সাবমিট ইউর ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ড্রাফট প্রোগ্রেস। অর্থাৎ আপনি যখন নাকি সবকিছু দেখলেন ঠিকঠাক হয়ে গিয়েছে, জার্নাল সিলেকশন হয়েছে, এখন আপনার কাজ হচ্ছে ওই জার্নালে হচ্ছে সাবমিট করা পেপারটা। অবশ্যই ওই জার্নালে যদি পেপার সাবমিট করতে চান আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওই জার্নালে সাইন আপ করে সাইন ইন করতে হবে। দেন হচ্ছে আপনি ওই জার্নালের মতো ফরম্যাটিং করবেন, অথর গাইডলাইনগুলো হচ্ছে পড়বেন। তারপর হচ্ছে আপনি একটা স্ট্রং কভার লেটার লিখবেন যেখানে আপনি এক্সপ্লেন করবেন নোবেলিটি অ্যান্ড জার্নাল ফিট এসব বিষয় নিয়ে ডিসকাস করবেন। এরপর আপনি অনলাইন যে সাবমিশন পোর্টাল আছে বা এডিটোরিয়াল ম্যানেজার, এটা ইউজ করার মাধ্যমে কিন্তু পেপারটা সাবমিট করবেন। তার মানে আমরা আসলে এইটুকু এখন বুঝতে পেরেছি যে একটা জার্নাল আসলে কিভাবে সিলেক্ট করতে হয় একটা রিসার্চ পেপার সাবমিশনের জন্য। যদিও আজকের লেকচারটা বেশ দীর্ঘ ছিল, বাট আজকের টপিকটা যদি আমরা বুঝে থাকি তাহলে এর পরে থেকে একটা সুইটেবল জার্নাল সিলেকশন করার জন্য কিন্তু আমাদের অনেক বেশি হেল্প হবে।